রেফারেন্স 4 পেজ 53 এখানে আছে হচ্ছে গিয়ে সেকশন 6 বলে আছে ফ্যাক্টরস এফেক্টিং এফডিআই। হ্যাঁ, কি কি ফ্যাক্টর এফডিআই কে এফেক্ট করে? ম্যাম ক্লাসটা রেকর্ড করলে ভালো হতো। রেকর্ড হচ্ছে তো। ফ্যাক্টরস এফেক্টিং এফডিআই, এখানে কয়েকটা পয়েন্ট আছে যে কি কি পয়েন্ট এফডিআই কে ইয়ে করে, এফেক্ট করে। তো সেই পয়েন্টগুলো যেহেতু এফডিআই কে এফেক্ট করে, সুতরাং এই পয়েন্টগুলোই তোমাকে এফডিআই কে, এগুলোই যখন ভালো থাকবে, এগুলো যখন উন্নত থাকবে বা ঠিকঠাক থাকবে, তখন এগুলোই এফডিআই কে অ্যাট্রাক্ট করবে। সুতরাং এগুলোই এক ধরনের ডিটারমিনিং ফ্যাক্টর। মানে ওখানে বলা ছিল শর্ট করে, এখানে এগুলোকে ইলাবোরেট করেছে, প্রত্যেকটা পয়েন্টকে ইলাবোরেট করে লিখেছে। সুতরাং ইট ডিপেন্ডস যে তোমার কোশ্চেনটা 10 মিনিটের জন্য হলে তুমি ওইভাবে ছোট করে লিখবে, কোশ্চেনটা আধা ঘন্টা 45 মিনিটের জন্য হলে বড় করে লিখবে। 45 মিনিটের জন্য হবে না এত, মানে একটু যদি ধরো হাফ অফ দ্য টাইম যদি হয় কোশ্চেনটা 45 মিনিটের, মানে ধরো যদি 25 মিনিটের জন্য হয় তখন। যেমন প্রথম পয়েন্ট হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, বলছে যে বেটার ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য হোস্ট কান্ট্রি অ্যাট্রাক্টস ফরেন ইনভেস্টার্স, ইনফ্লো অফ দ্য এফডিআই ডিপেন্ড মোস্টলি অন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ physical infrastructure like roads and highways, transport, power, telecommunication, and so on. Banking and other financial services also affect FDI inflows significantly. এখানে কি ব্যাংকিং কেও ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে ধরছে। Good transport facilities, road, rail, air, including developed port system, energy and water, and low-cost utilities like telecommunications are important infrastructural factors in attracting FDI. Business has to incur excess cost to collect information in a country with poor infrastructure, but it can be done easily with minimum cost of country having good infrastructure that makes FDI finance projects cost efficient and competitive in global market. এই এফডিআই ফিনান্স প্রজেক্ট গুলোকে সাধারণত আমরা বলেছি যে এগুলো সাধারণত এক্সপোর্ট ওরিয়েন্টেড হয়, সুতরাং এগুলোকে গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ হওয়া লাগে। তো গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ হতে গেলে এগুলোকে কস্ট এফিশিয়েন্ট হওয়া লাগে। কস্ট এফিশিয়েন্ট হতে গেলে তোমাকে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপড হতে হবে। এখানে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে কি কি কাকে কাকে ধরেছে? ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে ধরেছে, লাইক রোডস, রেলওয়েজ, এয়ারওয়েজ, এগুলোকে ধরেছে। তারপরে পোর্ট, বিভিন্ন ধরনের পোর্টকে ধরেছে, সেটা সি পোর্ট হতে পারে, সেটা এয়ারপোর্ট হতে পারে, সেটা ল্যান্ড পোর্ট হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের পোর্টকে ধরা হয়েছে। ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সার্ভিসকে ধরা হয়েছে। তারপরে বিভিন্ন ধরনের টেলিকমিউনিকেশন বা এটা কবের পেপার আমি জানি না, না জানি, এটা অনেক পুরানো পেপার। এটা হচ্ছে 2007 এর পেপার। হ্যাঁ, কিন্তু এই পেপারটা এগুলো গত বছর আমি পড়িয়েছি পেপারগুলা, কিন্তু এই বছর তোমাদের জন্য আমি আরো নতুন পেপার মানে আমি খুঁজছিলাম যে আরো লেটেস্ট পেপার এফডিআই এর উপর কিছু আছে কিনা। তো দেখলাম যে এফডিআই এর উপরে নতুন বাংলাদেশের পার্সপেক্টিভে নতুন কোনো পেপার নাই, এবং এখনো এই পেপারগুলোই এখনো মানুষ এগুলোই মানে রিসেন্টলিও এগুলোই সাইটেশন হচ্ছে, এগুলোই মানুষ সাইটেশন করছে। এই পেপারগুলো এখনো মানুষ সাইটেশন করছে, এগুলো এখনো দেখছে, এখনো মানুষ কোট করছে। সো সুতরাং এই পেপারগুলো এখনো বেশ ইয়েই আছে, রেলিভেন্ট আছে। কিন্তু ধরো যেহেতু 2007 সালের পেপার, সুতরাং টেলিকমিউনিকেশনটা লিখেছে, কিন্তু এখনকার দিনে অফকোর্স টেলিকমিউনিকেশন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে আমাদের ইন্টারনেট বা আইটি যেটা, সেটাও খুব ইম্পর্টেন্ট। সুতরাং এটা এখানে প্যারাগ্রাফে লেখা নাই, তোমরা অবশ্যই যোগ করে নিবে, কারণ তোমার
ইন্টারনেটের ইনফ্রাস্ট্রাকচার যদি ভালো না থাকে, তাহলে অফকোর্স যেই দেশের ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার ঠিক নাই, সেই দেশে এফডিআই কোনোদিনই আসবে না। তো এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার। তো ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে একটা ডিটারমিনিং ফ্যাক্টর টু অ্যাট্রাক্ট এফডিআই, আর এখানে যেটা লিখেছে এফেক্টিং এফডিআই। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট। ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট হচ্ছে macroeconomic factors such as fiscal policy, monetary policy, and exchange rate policies, political stability, and business climate have a serious influence for FDI. Foreign investors choose a location where there is evidence of success and availability of favorable macroeconomic conditions. Investment is generally driven by profit, and foreign investors always prefer a country with a rich business sector measured in terms of GDP growth rate, rate of inflation, level of industrialization, etc., than one where the macroeconomic environment is sluggish. এইটা এখন, আচ্ছা, আমি যেই কথাটা বলার জন্য বসেছিলাম যে একটু ক্লাসের সাইজ বাড়লে বলবো, এখন 101 জন আছো, এখন বলছি। আহ আমি তো পড়িয়ে যাচ্ছি, হ্যাঁ, এবং রেফারেন্স দিয়ে যাচ্ছি। রেফারেন্স থেকে তোমরা পড়ছো। মিড টার্ম পর্যন্ত আমি কিছু বলিনি, হ্যাঁ। মিড টার্ম পর্যন্ত তোমরা রেফারেন্স পড়েছো, রেফারেন্স পড়ে এসে একেবারে ডিরেক্ট কোশ্চেন পেয়েছো, ডিরেক্ট কোশ্চেন লিখে দিয়ে চলে এসেছো, হ্যাঁ। এখনো এই যে এখন যেটা পড়াচ্ছি, সাপোজ যে টপিকটা পড়াচ্ছি, এটার উপর কোশ্চেন যদি ডিরেক্ট করি, তাহলে বলবো যে কি কি ফ্যাক্টর এফডিআই কে এফেক্ট করে বা অ্যাট্রাক্ট করে, বা ডিটারমিনিং ফ্যাক্টর কি কি, হ্যাঁ। তো তোমরা এই পয়েন্টগুলো লিখবে। যদি ইলাবোরেট করে লিখতে বলি, তাহলে এগুলার কিভাবে এফেক্ট করে সেগুলো প্রত্যেকটা হেডিং দিয়ে দিয়ে শেষ করবে, তাই তো? তো কি একজন কি লিখেছে দেখে নেই। রেকর্ডিং ক্লোজড হয়ে যায়নি বাবা, রেকর্ডিং হচ্ছে। পারমিতা লিখেছো ম্যাম রেকর্ডিংটা ক্লোজড হয়ে গেছে। আমি তো দেখছি রেকর্ডিং হচ্ছে। ম্যাম তখন ব্রিফলি ছিল না আর কি, এখন ঠিক আছে। আমি সেকেন্ড টাইম ক্লাসে ঢুকেই সাথে সাথে রেকর্ডিং চালু করে দিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন তো স্ট্রেট কোশ্চেন করলে এরকম আনসার হবে, হ্যাঁ। কিন্তু ইন কোর্সে ছোট কোশ্চেন আমি কতটুকু কি করতে পারবো জানি না, তবে প্লিজ ফাইনাল পরীক্ষায় এরকম সব কোশ্চেন, এরকম ডিরেক্ট কোশ্চেন আসবে এক্সপেক্ট করো না। বাংলাদেশ ইকোনমি টপিক ওয়াইজ পড়িয়ে দিয়েছি, রেফারেন্স হাতের কাছে আছে। রেফারেন্স সবগুলো আপ টু ডেট না, সব অনেকগুলোই একটু পুরানো পুরানো আছে। এখন তোমাদের এমন কোনো প্রশ্ন আমি করব না যেটা তোমরা লিখতে পারবে না, কিন্তু তোমরা তো এখন স্কুল বা কলেজের স্টুডেন্ট না যে স্পুন ফিট করব। অবশ্য এখন এটা আমি আমার আমলের কথা বলছি, যে আমাদের আমলে স্পুন ফিট করে সেই অনুযায়ী কোশ্চেন করা হতো। এখন অবশ্য আমার ধারণা নাই বাংলা মিডিয়াম সম্পর্কে, কিন্তু বাংলা মিডিয়ামে আমি যতটুকু শুনেছি, এখন তো বাংলা মিডিয়ামেও স্পুন ফিট করা হয় না। সৃজনশীল, তারপরে কি কি সব অন্যরকম সিস্টেম টিস্টেম, আমার একেবারে আইডিয়া নেই, কিন্তু সিস্টেম মনে হয় একেবারে অন্যরকম হয়ে গেছে। এখন তো মনে হয় ওখানেও বাচ্চারা নিজেরা নিজেরা চিন্তা করে বানিয়ে ক্রিয়েটিভলি লেখে। আর তোমরা তো এখন ইউনিভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটিতে তো এগুলো সারা পৃথিবীতে এই প্র্যাকটিসই নাই যে আহ একটা রেফারেন্স থাকবে আর সেখান থেকে মুখস্থ করে আসবে আর সেখান থেকে লিখবে। সুতরাং তোমাদেরকে কিছু রেফারেন্স দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা বেসিক নলেজটা নিবে, থিওরিটিক্যাল নলেজটা নিবে, যে এফডিআই এর ডিটারমিনিং ফ্যাক্টর কি, এইটা তো জানলে। এই বেসিক জানাটার পরে আমি তোমাকে ডিরেক্ট কোশ্চেন নাও করতে পারি, আমি তোমাকে
একটা ক্রিয়েটিভ কোশ্চেন করতে পারি, কিন্তু এমন কোনো কোশ্চেন করব না যেটা তুমি আনসার করতে পারবে না। এমন কোশ্চেন করব যেটা এই নলেজের উপর বেস করে তুমি আনসার করতে পারবে, বাট একদম ডিরেক্ট কোশ্চেন এক্সপেক্ট করো না ফাইনাল পরীক্ষায়। একটু চিন্তা করে লিখতে হবে, একটু নিজের ওপিনিয়ন খাটিয়ে লিখতে হবে, একটু নিজের মতামত খাটিয়ে লিখতে হবে, নিজের বুদ্ধি প্রয়োগ করে লিখতে হবে, নিজের চিন্তা ভাবনা অ্যাড করে লিখতে হবে। এরকম কোশ্চেন থাকবে। এরকম স্ট্রেট ডিরেক্ট এই লিখো, ওই লিখো, ওইটা কাকে বলে, ওটা কত প্রকার ও কি কি, এইরকম কোশ্চেন প্লিজ এই ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারে এসে এক্সপেক্ট করো না। মিড টার্মে ঠিক আছে, কারণ আমি জানি যে সেশনালে মার্ক কম টম হলে তোমরা অনেক ক্যাওস করো, অনেক ঝামেলা করো, আমার উপরে এসে অনেকই করবে, ওগুলাতে আমি আছি, কিন্তু ফাইনালে এটা এক্সপেক্ট করো না। হ্যাঁ, আর একটু ক্রিয়েটিভ কোশ্চেনের জন্য রেডি থেকো। কিন্তু ক্রিয়েটিভ কোশ্চেনটা তোমার যদি নলেজের বেস ঠিক থাকে তুমি লিখতে পারবে। এবং প্রত্যেকটাতেই আহ একটু রিসেন্ট, প্রত্যেকটা টপিকেই একদম রিসেন্ট সিনারিওটা কি এইটা একটু, প্রত্যেকটা টপিকের পাশে একটা ছোট্ট নোট রেখো রিসেন্ট সিনারিওর। নোট বলতে আমি বুঝাচ্ছি 6-7 লাইনের একটা ইনফরমেশন, যে এফডিআই এর রিসেন্ট একদম 2023 রিসেন্ট ইনফরমেশন 6-7 লাইনের। যখন ফরেন এইড পড়াবো, রিসেন্ট 2023 সিনারিও কি ফরেন এইডের, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বেসিক ইনফরমেশন 2023, হ্যাঁ, বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের বা সবকিছুরই মানে এই মুহূর্তের একেবারে কারেন্ট, এই মুহূর্তের বার্নিং কোশ্চেনটা কি প্রত্যেকটা টপিকের। হ্যাঁ, যেমন ধরো এখন যে টপিকটা পড়া হচ্ছে সেকেন্ড পয়েন্টটা ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট। হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্টে এখন প্রথমে আমি কি এটা রিডিং পড়েছি একবার, নাম পড়িনি, পড়েছি না পড়িনি মনে হয়। আচ্ছা, আমি এখানে যা আছে সেই প্যারাটা একবার পড়ে নেই। এখানে লিখেছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর সাচ এস ফিসকাল পলিসি, মনিটারি পলিসি অ্যান্ড এক্সচেঞ্জ রেট policies, political stability and business climate have a serious influence for FDI. Foreign investors, হ্যাঁ পড়েছি পুরোটা। তো এই যে এখানে যেটা লেখা আছে যে যেখানে তোমার মনিটারি পলিসি, ফিসকাল পলিসি, এক্সচেঞ্জ রেট পলিসিস, পলিটিক্যাল স্টেবিলিটি, বিজনেস ক্লাইমেট যেখানে খুব ভালো সেখানে ওরা যাবে, রাদার দেন যেখানে ম্যাক্রো ইকোনমিক এনভায়রনমেন্ট খুব স্লাগিশ সেখানে যাওয়ার চেয়ে। হ্যাঁ, এখন এটা তো একটা থিওরিটিক্যাল কথা, এটা তো মানে চিরন্তন সার্বজনীন একটা কথা, সব সময়ের জন্য সত্যি, কিন্তু আসলে এমন ইনফরমেশনটাও সাথে রেখো যে তোমাকে যদি একটু এরকম থিওরিটিক্যাল কোশ্চেন না করে একেবারে একটু যদি তোমাকে এখনকার ব্যাপার জানতে চাওয়া হয় বা তোমার কাছে কোনো এমন মতামত জানতে চাওয়া হয় যাতে তোমাকে ঠিক প্রেজেন্ট কন্ডিশনটা কি সেইটার নলেজটা তোমার থাকে। নলেজ মানে কি খুব তোমাকে যে একেবারে ডেটা টেটা থাকতে হবে তা না, জাস্ট সিচুয়েশনটা সম্পর্কে তোমার যেন নলেজ থাকে। যেমন এখন এফডিআই এর বাংলাদেশের কি অবস্থা, বা এফডিআই এর এখন বাংলাদেশে এই ফ্যাক্টর গুলোর, এই যে ফ্যাক্টর গুলো বলছে ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর গুলো, এই ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টর গুলো এখন এফডিআই এর জন্য কি বাংলাদেশে খুব ফেভারেবল না ফেভারেবল না, এগুলো যেন একটু চিন্তা করলে, মানে তুমি যেন একেবারে মানে অন্ধের মতো মুখস্থ করে এসেছো, তোমার চিন্তা করার কোনো শক্তি নাই, এরকম যেন অবস্থা না হয়। তুমি যেন নিজেও একটু চিন্তা করতে পারো, এইটা বলছি, যে এইটুকু এইটুকু তোমার জন্য ক্ষমতা থাকে, নাহলে তো তুমি তো জড় পদার্থের মতো পরীক্ষা দিতে আসবে। যেমন এখন এফডিআর অবস্থা, এক্সচেঞ্জ রেটের অবস্থা,
তোমার ইনভেস্টমেন্টের জন্য এখন তোমার এক্সচেঞ্জ রেট, তারপর ইন্টারেস্ট রেট, এই সব কিছু ফেভারেবল না। পলিটিক্যাল স্টেবিলিটির অবস্থা যদি চিন্তা করো, এটা ফেভারেবল না। হ্যাঁ, তারপরে ইনফ্লেশন, ইনফ্লেশনের কথা এখানে এসছে, ইনফ্লেশন ফেভারেবল না। হ্যাঁ, তাহলে এই ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন গুলো যদি আমরা এখন দেখি, তাহলে আমরা বলতে পারবো যে এখন একেবারে লেটেস্ট যে সিচুয়েশন চলছে সেটাতে এফডিআই খুব একটা এনকারেজড হবে না আসার জন্য। তাহলে আমাদের প্রেজেন্ট যে ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশন, দ্যাট ইজ নট ভেরি ফেভারেবল ফর এফডিআই। হ্যাঁ, তো এই জিনিসটা যাতে তুমি অ্যাটলিস্ট নিজের থেকে একটু ভাবতে পারো, নিজের থেকে একটু বলতে পারো। এটা একটা এক্সাম্পল দিলাম যে এই যে থিওরি পড়ছি, এই থিওরির সাথে যাতে তুমি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা বুঝতে পারো, এইটুকু তোমার জন্য ওপেননেসটা থাকে একটা কোশ্চেন আনসার করার সময়। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নেন্স। Governance of a country comprise economic and business policy and regulations such as taxation system and tax rate, interest and bank rate, drive against corruption, etc. All these factors are related with the cost, business, and profit. Foreign investors very cautiously consider the governance of a country to invest. An important aspect of governance is the case with which investors can enter and exit a market. It is an important determinant of productivity, investment, and entrepreneurship. দেখা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশন। International integration is another determinant that drives investment. Countries that aggressively pursue integration with the global economy grow more quickly than those that did not. The low level of incoming FDI indicates poor integration with global economy. Political stability. এটা আলাদা করে একটা পয়েন্ট দিয়েছে। Political factors like change of government, attitude of opposition group, transparency in bureaucracy, degree of nationalism, corruption, terrorism, etc. are seriously considered by the investors in pre-investment decision making. মানে তারা ইনভেস্ট করার আগে এগুলো চিন্তা করে। For example, in case of Bangladesh, the most sensitive issue for discouragement of FDI is political unrest and corruption and red tapeism. এটা 2007 সালের পেপার। সেই সময় এইটা বলা হয়েছে যে পলিটিক্যাল আনরেস্ট এবং রেড টেপিজমকেও এরা পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে ধরেছে, যেটা ব্যুরোক্রেসির প্রবলেম, যে ওই যে লাল ফিতার দৌরত্ব যেটাকে বলা হয়, যে ব্যুরোক্রেসিতে তো ইনভেস্ট করতে গেলে আমাদের দেশে এত এত আমলাতান্ত্রিক জটিলতা বা এত সরকারি এত প্রসিডিওর এত কমপ্লেক্স, যে ইনভেস্ট করার ক্ষেত্রে যে ওইটার কথা চিন্তা করে অনেক ইনভেস্টর ডিসকারেজড ফিল করে। ওরা পলিটিক্যাল স্টেবিলিটি, ওটাকে গভর্নেন্সের মধ্যে না এনে ওরা পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে এই ব্যাপারে ওরা নিয়ে এসেছে। জানি না কেন, হোয়াট এভার হতে পারে, কারণ রেড টেপিজমের মধ্যে ওরা হয়তো ব্রাইবারি, ঘুষ, এই জাতীয় জিনিসকে যদি ইনক্লুড করে ফেলে তাহলে তোমার করাপশন চলে আসবে এটার মধ্যে, তখন এটা গুড, ওটা তো গভর্নেন্স, ওটা এটা ইজ ডিবেটেবল, যেটা গভর্নেন্সের মধ্যে না পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে আসে। যাই হোক, এখানে পলিটিক্যাল স্টেবিলিটির মধ্যে রেখেছে, তো আমরা ওখানেই রাখি। তো হিউম্যান রিসোর্সেস এর পরের পয়েন্ট, skilled workforce leaves a country at an ease to attract investment. Development programs financed by the FDI may be interrupted for the absence of skilled and adequate knowledge infrastructure. Low growth that takes place in trade and investment is the result of the use of unskilled cheap labor.
Bangladesh is a country where there is ample scope for development of human resources. It is a shame for the planners that thousands of Indians and other foreign nationals are employed in the top positions of most of the multinationals and national corporations. আমাদের দেশে আসলে মানে এফডিআই এর জন্য স্কিল লেবার হচ্ছে খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। যে দেশে যত ভালো বেশি স্কিল লেবার থাকবে, এফডিআই তত বেশি অ্যাট্রাক্টেড হবে সেই দেশে ন্যাচারালি। তো আমাদের অনেক স্কোপ আছে, অনেক পটেনশিয়াল আছে লেবারের ক্ষেত্রে। কারণ আমাদের এত বড় লেবার ফোর্স আছে, এটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, এটাকে যদি আমরা ট্রেন করতে পারি, এদেরকে যদি আমরা স্কিল লেবারে পরিণত করতে পারি, তাহলে আমাদের জন্য এটা একটা অনেক বড় প্লাস পয়েন্ট। তো এখানে যেটা বলেছে যে হ্যাঁ, ইট ইজ এ শেম ফর প্ল্যানার্স, আমাদের আসলে ওরকম কোনো সত্যি এতদিনে যদি আমাদের সেরকম ভালো কোনো প্ল্যান প্রোগ্রাম, সেরকম কোনো ইয়ে থাকতো, তাহলে এতদিন আমাদের এত আনস্কিল লেবার থাকতো না। এই আনস্কিল লেবাররা সব স্কিল লেবার বা সেমি স্কিল লেবারে পরিণত হয়ে যেত। আসলে ইট ইজ আ শেমফুল ম্যাটার ফর আস। হ্যাঁ, এবং এটাও সত্যি কথা যে বড় বড় কর্পোরেট বা ইয়েতে বা প্রাইভেট সেক্টরে আমাদের প্রচুর বিদেশিরা কাজ করে, তারা এমপ্লয়েড, হ্যাঁ, এমপ্লয়ি হিসাবে কাজ করে। কেন কাজ করে? কারণ তারা অনেক বেশি এফিশিয়েন্ট। হ্যাঁ, তাদের তাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি। তাদেরকে দিয়ে যেই কাজটা হয়, মেবি এমপ্লয়ার মনে করে যে একটা বাংলাদেশিকে রাখলে সেই সেই প্রোডাক্টিভিটি বা সেই কাজটা তারা পাবে না। তা এটা তো অথচ আমাদের শিক্ষিত বেকার, মানে ওই ওই পজিশনে কাজ করার মতো এডুকেশনাল কোয়ালিফিকেশন খাতায় কলমে আছে, এরকম মানুষ প্রচুর আছে আমাদের দেশে। হ্যাঁ, আজকে কিন্তু আমি কিছু অফ টপিক কথা বলছি, মানে যেটা লেখা নেই এমন কথাও কিছু বলছি, এই জন্য যাতে তোমরাও কিছু, যা লেখা আছে তার বাইরে তোমরাও কিছু চিন্তা করতে পারো। এই জন্য বলছি যাতে তোমরাও চিন্তা করতে পারো, যাতে ওরকম একটু কোশ্চেন আসলে এই লেখার বাইরে তোমরাও কিছু লিখতে পারো। তো এরকম প্রচুর আমাদের দেশে যেসব আহ, অনেক বেকার মানে আনএমপ্লয়েড লোকজন আছে, যারা এডুকেটেড আনএমপ্লয়েড, যারা খাতায় কলমে তাদের ওই ইকুয়াল ডিগ্রিটা আছে, ওই বিদেশির যেই ডিগ্রিটা আছে, ইভেন হয়তো তার থেকে বেশি ডিগ্রি আছে। বিদেশিটা হয়তো গ্রাজুয়েট, এ হয়তো আহ এ হয়তো মাস্টার্স করা, কিন্তু তার হয়তো সেই ওভার কোয়ালিফাইড, বাট সে হয়তো ততটা প্রোডাক্টিভ না, এমপ্লয়ার মনে করছে। হ্যাঁ, তো এই জন্য দেখা যাচ্ছে একটা ইন্ডিয়ানকে বা একজন শ্রীলঙ্কানকে রেখে দিচ্ছে, হ্যাঁ, কিন্তু একজন বাঙালি বেকার হয়ে ঘুরছে। তো এটা আমাদের জন্য খুবই কষ্টের, খুব পেইনফুল, খুব ডিসগ্রেসফুল। সত্যি কথা বলতে ধরো আমি নিজেই, এটা একটা একেবারেই একদম অফ টপিক একটা আলোচনা। আমি সেদিন আমার ফ্রেন্ডকে নিয়ে একটা জায়গায় খেতে গিয়েছিলাম। হ্যাঁ, তো খেতে যাওয়ার পরে আহ একজন একটু একটু বেশ ভালো একটা জায়গায়, তো ওই জায়গাটাতে আমি আগেও গিয়েছি। তো ওখানে সবসময় ওয়েটাররা সার্ভ করে। তো টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি লার্জলি ডিপেন্ডস অন টেকনোলজিক্যাল প্রোগ্রেস which stimulates FDI. It includes more modest advances, implementation of better business processes, and involves the adoption of new technologies. In this area, again, Bangladesh lags behind in comparison to its competitors. আমাদের তো টেকনোলজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আসলেই অনেক পুয়ার, যদিও এটা প্রায় 16 বছর আগের একটা পেপার, এতদিনে আরেকটু অ্যাডভান্সমেন্ট হয়েছে। তারপরে আমরা আমাদের কম্পিটিটর যারা আছে, চায়না, ইন্ডিয়া, ভিয়েতনাম, কাম্বোডিয়া, এদের থেকে থাইল্যান্ড তো আরো অনেক বেশি অ্যাডভান্স। আমাদের আমাদের যারা কম্পিটিটর আছে, ভিয়েতনাম, ইন্ডিয়া, এদের থেকে আমরা অনেক পিছিয়ে আছি। তো এইগুলো গেল হচ্ছে, আমরা যদি একটু ইলাবোরেটলি ডিটারমিনেন্ট গুলো পড়ি, তাহলে এই পয়েন্ট গুলো। তো এটা হচ্ছে আমাদের
ডিটারমিনেন্টস অফ এফডিআই যেটা গত ক্লাসে একটু ছোট করে দেখেছিলাম, সেটার একটু বড় ভার্সন যেটা, সেটা চ্যাপ্টার রেফারেন্স 4 এর মধ্যে আছে, যেটা বলেছি পেজ 53-তে। আচ্ছা, তারপরে 5, 6 এরপর আমরা যেই ইয়েটা পড়বো সেটাও রেফারেন্স 4-এ। রেফারেন্স 4টা কোনোভাবেই স্ক্রিন শেয়ার কেন যেন হচ্ছে না, আমি বুঝতে পারছি না। আম, সেটা হচ্ছে আম, আচ্ছা, সেটা হচ্ছে যে the prospects and competitive advantage. প্রসপেক্ট অ্যান্ড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নামে সেকশন 8-এ আছে, এই রেফারেন্স 4-এই, যে এখানে বলছে, এটা 2007-এ, তোমরা এটার একটা যদি আপডেট করতে পারো করে নিও, রিসেন্ট কি ব্যাপার কতটুকু। A happier news for the nation is that Bangladesh places 65th position among 155 countries in terms of ease of doing business in the World Bank report. এটা খুব সহজ, এটা আমি চাইলে আমি আমি এখন বের করে ফেলতে পারবো গুগলে সার্চ দিয়ে। ওয়ার্ল্ড ব্যাংক প্রতি বছর ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট একটা বের করে, ওখানে একটা র্যাঙ্কিং করে যে এই সারা পৃথিবীতে ইজ অফ ডুইং বিজনেস এর র্যাঙ্কিং করে। তো ওটা প্রতি বছরের র্যাঙ্কিং হয়। তো লেটেস্ট র্যাঙ্কিং এ বাংলাদেশ কত নাম্বার পজিশনে আছে এটা দেখতে পাবে। তো যদি 1 সেকেন্ড টাইম দাও, আমি এখনই দেখে দিতে পারি। তো 2007-এ ছিল হচ্ছে 65th পজিশনে। Ease of doing business Bangladesh. Okay. Despite significant progress, sorry, বাংলাদেশের অবস্থা হচ্ছে despite significant progress, the country ranks 168th, 168তম in the ease of doing business index out of 190 কান্ট্রি। আমার কাছে এই এই পেপারের এই 65th পজিশনটা অদ্ভুত লাগছে। বাংলাদেশ কোনোদিনই এত ভালো ছিল বলে আমার মনে হয় না। বাংলাদেশ সবসময় এরকমই ছিল, এই যে যেরকম এখন আছে। what is the position of 168th among 190 countries? এটা হচ্ছে 2023 ইয়ে ইজ অফ ডুইং বিজনেস রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের। 168তম 190টা কান্ট্রির মধ্যে। তো কোনো হ্যাপি নিউজ টিউজ কিছু নাই। তো যাই হোক, এই এই অবস্থায়ও বাংলাদেশের কি কি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে এফডিআই এর জন্য সেগুলো আমরা দেখি। 1 নাম্বার হচ্ছে লোকেশন। Geographic location of the country is ideal for global trades with very convenient access to international sea and air route. বাংলাদেশের লোকেশনটা মোটামুটি কনভিনিয়েন্ট, কারণ বাংলাদেশের একটা সি পোর্ট আছে। বাংলাদেশ এমন না যে ল্যান্ডলকড কান্ট্রি, চারিদিকে ল্যান্ড, এমন না। বাংলাদেশের সি অ্যাক্সেস আছে। তারপরে মোটামুটি ভাবে এটা বাই এয়ার, এটা মোটামুটি একটা মিডল একটা কান্ট্রি বলতে পারি আমরা। এদিকে ইউরোপও কাছে, এদিক আমরা ইস্ট দিয়েও আমেরিকাকে অ্যাক্সেস করতে পারি, ওয়েস্ট দিয়েও আমেরিকাকে অ্যাক্সেস করতে পারি। ইস্ট এশিয়া আমাদের অনেক কাছে, তারপরে মিডল ইস্টও আমাদের কাছে, আমরা ইউরোপও খুব বেশি দূরে না। সো মোটামুটি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা খারাপ না। ন্যাচারাল রিসোর্সেস,
Bangladesh is endowed with abundant supply of natural gas, water, and its soil is very fertile. So abundant supply of natural gas বলা ঠিক না, মোটামুটি আর কি ন্যাচারাল গ্যাসের একটা রিজার্ভ আমাদের আছে, মোটামুটি খুব অ্যাবান্ডান্ট না। ওয়াটার আছে, খারাপ না। আর সয়েল ইজ ভেরি ফার্টাইল, এটাও এখন আর অত যে সত্যি বলা যাবে না। হ্যাঁ ঠিক আছে, তাও আমাদের মতো এত এত পপুলেশনের একটা কান্ট্রিকে যেই মানে খাওয়া দিতে পারছে যেই সয়েল, সেই সয়েলকে এত বছর ধরে মানে চাষ হওয়ার পরেও যে সেটার মধ্যে কিছু আছে, ফার্টাইল বলাই যেতে পারে। হিউম্যান রিসোর্স, উই হ্যাভ আ পপুলেশন অফ মোর দ্যান, এখানে যে ফিগারটা আছে ওটা আমি বলছি না কারণ ওটা অনেক পুরানো ফিগার। আমরা জানি আমাদের পপুলেশন, আমরা প্রথমেই পড়েছি, সেই পপুলেশনটা লিখবে যে অফ এত মিলিয়ন হু আর হার্ড ওয়ার্কিং অ্যান্ড জেনারেলি ইন্টেলিজেন্ট। এটা আচ্ছা যাই হোক। And there is an abundant supply of disciplined, easily trainable, and low-cost workforce suitable for any labor-intensive industry. Social stability. Bangladesh is a liberal democracy and mostly a one race and one religion country. The population of this country, irrespective of race or religion, have been living in total harmony and understanding for thousands of years. এই ওয়ান রেস জিনিসটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওয়ান রেস জিনিসটা আমাদের জন্য একটা অনেক বড় অ্যাডভান্টেজ। আমি সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের এটাই হচ্ছে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। কারণ এই যে আশেপাশের এই যে যত দেশ আছে, ইন্ডিয়ার কথা ধরো, পাকিস্তানের কথা ধরো, বা একটু যে সমস্ত বড় দেশ আছে, তাদের মধ্যে এই যে বিভিন্ন ধরনের যে রেস আছে, আলাদা আলাদা জাতিতত্ত্ব আছে, আলাদা জাতিভেদ আছে, এগুলোই হচ্ছে এই দেশগুলোর সবচেয়ে বড় সমস্যা সত্যি কথা বলতে গেলে। মানে তাদের মধ্যে যে যে মানে ল্যাক অফ ইউনিটি, মানে মেন্টাল ল্যাক অফ ইউনিটি, তারা যে মানসিকভাবে সবাই নিজেরা নিজেদেরকে এক ভাবতে পারে না, এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রবলেম। এইটা যদি ওরা ওভারকাম করতে পারতো, তাহলে ওরা নেশন হিসেবে ওদের এই পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ সত্যি কথা বলতে গেলে এটা, তাহলে ওরা যে কোথায় চলে যেত কেউ আমরা ধারণাও করতে পারবো না। ওরা শুধু পিছিয়ে আছে শুধু এই এক এক জাতি আরেক জাতিকে টেনে পিছিয়ে রাখে বলে। হ্যাঁ, এগিয়ে যেতে পারে না এই একটা কারণে। আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের ওই তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত আমরা অলমোস্ট সবাই একটা রেস। আমরা সবাই, আমাদের মধ্যে কোনো ওরকম বিভিন্ন জাতি নেই। প্রিয়া নাম, প্রিয়াকে আমি জানি না, মিউট করো নিজেকে। তো এটা আমাদের জন্য একটা বড় ইয়ে, এবং তারপরেও যেটুকু আমাদের কিছু রেশিয়াল কিছু ডিফারেন্স যেটুকু আছে, বা রিলিজিয়ান যে আমাদের ডিফারেন্ট যেটুকু রিলিজিয়াস ডিফারেন্স আছে, সেইটার মধ্যেও আমাদের একটা ট্র্যাডিশনাল, আমাদের একটা সবার মধ্যে আমাদের একটা হারমোনি একটা আছে। আমরা ট্র্যাডিশনালি পিসফুলি থাকা একটা জাতি। সুতরাং এটা আমাদের জন্য একটা সোশ্যাল একটা স্টেবিলিটি, এটা আমাদের সবচেয়ে বড় শক্তি বলে আমি অন্তত বিশ্বাস করি, এবং এটা আমি মনে করি এটা সত্যি। তারপরে ল্যাঙ্গুয়েজ, এটাও আমাদের একটা বড় ইয়ে, যে আমাদের একটা কমন ল্যাঙ্গুয়েজ আছে মোটামুটি। Although Bengali is the official language, but English is generally used as second language. Majority of even moderately population can read, write, and speak English. এটা কোথা থেকে পেলো আমি জানি না। কে কে মেজরিটি কোন পপুলেশন রিড, রাইট এন্ড স্পিক ইংলিশ করতে পারে আল্লাহ জানে। আচ্ছা, মার্কেট অ্যাক্সেস। বাংলাদেশ হ্যাজ আ পপুলেশন অ্যাবাউট 170 মিলিয়ন ধরো, বা which will provide a larger market for the foreign investors to place their product. They also can Bangladesh as a station, ইংলিশে অনেক ভুল আছে।
of exporting their product to the neighboring countries at very low cost. Furthermore, Bangladesh products enjoy duty-free and quota-free access to almost all the developed countries. This access to the global market is further helped by the fact that policy regime of Bangladesh for foreign direct investment by far the best in South Asia. GSP facility. Most Bangladeshi products enjoy complete duty and quota-free access in EU, Japan, Australia, and most of the developed countries. And quota regime to USA had been ended on আচ্ছা ওটা তো ইউএসএ তে তো কিছু কিছুতে জিএসপি আছে যদিও গার্মেন্টসে নাই অন্যান্য কিছু এতে আছে. However, despite quota phase out, Bangladesh apparel has successfully taken up a better position in US market and experienced substantial growth. ঠিক আছে, যদিও আমাদের জিএসপি শেষ হয়ে যাবে ইউরোপিয়ান ইউনিয়নে এলডিসি গ্রাজুয়েশনের পর. আচ্ছা, এরপরে হচ্ছে কস্ট অফ বিজনেস. ওভারঅল কস্ট অফ ডুইং বিজনেস ইন দ্য কান্ট্রি ইজ ফেয়ারলি কম্পিটিটিভ ইন দ্য গ্লোবাল স্ট্যান্ডার্ড. আমাদের এখানে কস্ট অফ বিজনেস আসলে অনেক চিপ, যেটার কারণে এটা কম্পিটিটিভ আছে এবং এটাই হচ্ছে মেইন রিজন এফডিআই আসার. এগুলো হচ্ছে আমাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ যেগুলো সেগুলো. তো এই যদি ছোট একটা প্রশ্ন করা হয় যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কি আছে, তাহলে এটা হচ্ছে তোমরা রেফারেন্স 4 এর পেজ 58 এ সেকশন 8.8 এ তো আছেই, আর এই আদার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলে 8.3 তে লোকেশন, ন্যাচারাল রিসোর্স, হিউম্যান রিসোর্স, সোশ্যাল স্টেবিলিটি, ল্যাঙ্গুয়েজ, মার্কেট অ্যাক্সেস, জিএসপি ফ্যাসিলিটি, কস্ট অফ বিজনেস, এই কয়টা পয়েন্ট দেখতে পাবে. আচ্ছা, তারপর এটা গেল. এটার পরে আর আমার বাকি থাকবে হচ্ছে গিয়ে 3টা জিনিস পড়ানো. এই 3টা জিনিস আমি আর ওইভাবে পড়াবো না, জাস্ট বলে দিব কোথা থেকে কি পড়তে হবে. এটা পড়ানোর কিছু নাই, জাস্ট ওখানে বুলেট পয়েন্ট করে দেওয়া আছে, তোমরা শুধু দেখে যাবে. এটা আমি নেক্সট ক্লাসে বলে দিব, আজকে বলবো না. সেটা হচ্ছে 3টা পয়েন্ট. ফার্স্ট পয়েন্টে বলবো হচ্ছে এফডিআই এর জন্য বাংলাদেশে কি কি ইনসেনটিভ বা ফেসিলিটিস আছে সেটা. সেকেন্ড পয়েন্টে বলবো হচ্ছে কি কি এফডিআই এর জন্য বাংলাদেশে, এটা রেফারেন্স টু রেফারেন্স মানে টার্মটা ভ্যারি করবে. কোন রেফারেন্সে আছে প্রবলেম কি, কোন রেফারেন্সে আছে চ্যালেঞ্জেস কি, কোন রেফারেন্সে আছে ইম্পেডিমেন্টস কি. সবই এক জিনিস. মানে এফডিআই এর জন্য বাংলাদেশে কি প্রবলেম আছে অথবা কি চ্যালেঞ্জেস আছে অথবা কি ইম্পেডিমেন্টস আছে. ইম্পেডিমেন্টস অর চ্যালেঞ্জেস অর প্রবলেমস অফ এফডিআই ইন বাংলাদেশ, এটা হচ্ছে সেকেন্ড আমাদের যে টপিক. আর থার্ড টপিক হচ্ছে এগুলোর উপর বেস করে আমরা বলবো যে হোয়াট আর দ্য পলিসি রিকমেন্ডেশনস ফর এফডিআই. এগুলো জাস্ট আমি বলে দিব যে কোন টপিক থেকে, কোন রেফারেন্স থেকে, কোন পেজে কি আছে বলে দিব. এটা বোঝানোর কিছু নাই, তো তোমরা নিজেরাই, আমি 2-একটা পড়ে শোনাবো, তখন নিজেরাই বুঝবে যেগুলো বোঝানোর কিছু নাই. ফেসিলিটি কি, প্রবলেম কি, কি পলিসি রিকমেন্ড করছে, এগুলো. তার আগে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসের আগে আমি চেষ্টা করব প্রত্যেকটা রেফারেন্সে কোথায় কি পড়িয়েছি সেইটা একটা পেপারে চার্টের মতো করে লিখে দিতে, এবং কোন রেফারেন্স থেকে কি পড়িয়েছি সেটা একটা চার্টের মতো করে লিখে দিতে. এবং এক সেকেন্ড. ধন্যবাদ ম্যাম। হ্যালো, হ্যালো. জি 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 জি, ভালো আছি. আচ্ছা, তো তাহলে ওটা নেক্সট ক্লাসে করব. তার আগে আমি তোমাদেরকে একটা ইয়ে পাঠানোর চেষ্টা করব, দেখো ওটা হেল্পফুল হয় কিনা.
ওটা আরেকটু বেশি হেল্পফুল হতো যদি মানে রেফারেন্সের মধ্যে আমি ওই তোমার চার্টে যে নাম্বারগুলো লিখে দিচ্ছিলাম ওই নাম্বারগুলো যদি রেফারেন্সও করসপন্ডিং ভাবে লিখে দিতে পারতাম আহ তাহলে আর একটু হেল্পফুল হতো। যাই হোক, আই উইল ট্রাই মাই বেস্ট যে রেফারেন্সে কিভাবে তোমাদেরকে সেটা করে দেওয়া যায়। তো আজকে এটুকুই থাক, আজকে আর ই করবো না। আহ যারা আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমাকে ডেকেছিলেন, আমি নাফিম। হ্যাঁ, আচ্ছা, ফাত্তাহিয়া নাফিম, জি আহ তুমি আমাকে একটু বলো তো তুমি কোন সেকশনে আসলে? ম্যাম, আমি এ সেকশনে। আমাকে এ সেকশনেই করতে বলেছে, ক্লাস করতে বলেছে। তুমি যদি এ সেকশনে হও, ওয়েট, তুমি মিড টার্মের দিন বি সেকশনে বসেছো কেন? আহ ম্যাম, আমি তো রিয়াক্টের সবাইকে ওইখানেই বসতে বলেছিল। না, রিয়াডে যারা এ সেকশনের তারা তো এ সেকশনে বসেছে। তাহলে ম্যাম আমি সম্ভবত ভুলে বসেছি ওখানে, এবং আমি এক জায়গায় প্রতিদিন তোমার বসেছি, তোমার মানে জন্য একটা নির্দিষ্ট রুমে। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার জন্য আমার অ্যাটেন্ডেন্স নিয়ে। একবার এই বইয়ে, একবার ওই বইয়ে, একবার এখান থেকে ওখানে তুলো, একবার ওখানে। এখন তুমি এটা বলছো আমি তোমার সবকিছু বি সেকশনে, তোমার জন্য আমি সবকিছু তোমার সব অ্যাটেন্ডেন্স বি সেকশনে নিয়ে গেছি। এক মানে আমার আধা ঘন্টা লেগেছে তোমার সব অ্যাটেন্ডেন্স বি সেকশনে নিতে, এখন তুমি আবার বলছো তুমি এ সেকশনে। আমি যখন এ সেকশনে তোমার অ্যাটেন্ডেন্সে তোমার নামে যখন আমি তোমাকে পাইনি, আমি এ সেকশনে জিজ্ঞেস করেছি, অ্যানাউন্স করেছি যে তোমার নাম বলে যে ও কি মিড টার্ম দিচ্ছে না, তখন এই সেকশনের ছেলেমেয়েরা বলেছে যে ও তো বি সেকশনে। মানে তুমি, আহ আমি কিছু বুঝতে পারছি না। তারপরে আমি এসে দেখি যে আমার বইগুলা ছিল ডিপার্টমেন্টে, ওরা মিড টার্মের অ্যাটেন্ডেন্সের কাউন্ট করার জন্য বই ওখানে রেখেছিল, আমি একটা অন্য পেজে অ্যাটেন্ডেন্স নিচ্ছিলাম। সেদিন বই ফেরত এনে দেখি তোমার এর আগের সব অ্যাটেন্ডেন্স এ সেকশনে। জি এরপর ম্যাম। এরপরে তুমি মিড টার্মে সাইন করেছো বি সেকশনের সাথে। আমি তো তোমার আমি তো পুরো কনফিউজ যে তুমি কোথায় কি করছো। ম্যাম, আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আমার কাছে যে শীটটা এসেছে, তো তখন আমি বলেছি যে আমি তো এ সেকশনে, আমার এখান মানে এ সেকশনের শীটটা লাগবে। তো আমাকে বলা হয়েছিল যে তুমি এখানেই করো, এখন কিছু করার নাই, বলা এরকম হয়েছিল মানে বলে তোমাকে দিয়েছে। কে বলেছিল? আম, ওইখানে হচ্ছে রুশাদ স্যার ছিলেন, আর হচ্ছে আরো একজন ছিলেন, আমি তোমাকে বলেছিলেন কে সেটা বলো। জি ম্যাম। তোমাকে কে বলেছিলেন ওখানে করতে? ম্যাম, কে ছিল? এক্স্যাক্টলি আমার মনে নেই। ছিলেন এটা এক্স্যাক্টলি মনে বললে নেই ম্যাম। আপনি তোমাকে কে বলেছিলেন? এক্স্যাক্টলি মনে নাই ম্যাম। হ্যাঁ, এখন তো এটা বললে হবে না যে এক্স্যাক্টলি মনে নেই। আমি ধরবো, আমি কেন কেন বিশ্বাস করবো যে তোমাকে কেউ বলেছিলেন? সবাই ঠিক মতো বসেছে, আর তুমি বলছো যে তোমাকে আহ কেউ বলেছিলেন, এখন বলছো আমার এক্স্যাক্টলি মনে নেই। তোমার জন্য আমার যে কত ঝামেলা হয়েছে তোমার, মানে আমি বলতে পারবো না। কেন, এই যে আমি তোমাকে বলছি, এটা কি, এটা হচ্ছে সেকশন এ। সেকশন এ তে এই যে রিঅ্যাডমিশন, মুবাশশিরা সিনথিয়া, মোশাররত জহির স্বচ্ছ, ইদ্রার হাসান কিবরিয়া, রুমাইসা বিনতে ফারুক, এতজন রিঅ্যাডমিশন, ওরা এ সেকশনে সাইন করলো কিভাবে? ওরা এ সেকশনে বসলো কিভাবে? ম্যাম, ওরা বিডি জানে ইকন ওরা পরীক্ষার দিন আমার কাছে বি সেকশনের শীটটাই দিয়েছে, এবং আমি বলেছিলাম যে এ আরে, সেকশনের শীটটা যাতে দেওয়া হয়, কিন্তু দেওয়া হয় নাই। তুমি আমার কথা শোনো, তুমি আমার কথা চুপ করে শোনো। 301 নাম্বার রুম ছিল, অ্যাসাইন করা ছিল সেকশন এর জন্য। 302 আর 303 নাম্বার ছিল সেকশন বি এর জন্য। এট দ্য ফার্স্ট প্লেস, তুমি যদি সেকশন এর স্টুডেন্ট হও, তুমি 303 নাম্বার রুমে গেছো কেন? সেটা আমাকে আগে বলো। কে কি বলেছে তোমাকে সেটা পরের কথা, তুমি 303 নাম্বার রুমে ঢুকলে কেন? তুমি পা দিয়ে হেঁটে হেঁটে গিয়ে 303 নাম্বার রুমে ঢুকলে কেন? তুমি জানো তুমি এ সেকশনের স্টুডেন্ট, তুমি 301 নাম্বারে ঢুকলে না কেন? কে তো আমাকে আমাকে এইটার শীট দেন, আমাকে ওইটার শীট দেন, এইসব কথাবার্তা আসছে কোথা থেকে? কেন তোমাকে 303 নাম্বারে এ সেকশনের শীট দিবে? এ সেকশনের স্টুডেন্টরা 301 নাম্বার রুমে বসেছে। এই এই সেকশন এর শীট 301 নাম্বারেই থাকবে শুধু, কারণ সব স্টুডেন্ট এ সেকশনের 301 নাম্বারে।
কেন 303 নাম্বারের সেকশনে তোমাকে নিয়ে এ সেকশনের শীট দিবে তোমার জন্য স্পেশালি? কিসের জন্য? তুমি 303 নাম্বার রুমে গেছো কেন? তুমি দেখোনি যে লেখা আছে বড় বড় করে দরজার মধ্যে সেকশন এ 301-এ, আর 302 আর 303 এর সেকশন বি? তুমি নিজে জানো না তুমি সেকশন এর স্টুডেন্ট? তুমি কেন গেছো কেন 303-এ? এমন তো না যে সব রিঅ্যাডমিশনের স্টুডেন্ট 303-এ বসেছে। এই যে যাদের নাম বললাম, 4-5জন রিঅ্যাডমিশন স্টুডেন্টের নাম বললাম এ সেকশনের, তারা তো এ সেকশনে বসেছে 301-এ। তারা তো তোমার মতো 303-এ যায়নি। তুমি বলছো আমাকে ম্যাম আমার ভুল হয়েছে এটা। স্যার বলেছে, তুমি বিভিন্ন মানুষের উপরে ইয়ে চাপাচ্ছ। প্রথমে তো পা দিয়ে হেঁটে হেঁটে 303-এ তুমি ঢুকেছো। ভুল তোমার, তুমি এর উপরে ওর উপরে তার উপরে, তুমি বলছো এ আমাকে বলেছে, তুমি বলছো ওকে আমি বলেছি আমাকে এটার শীট দিতে, আবল তাবল বিভিন্ন কথাবার্তা বলছো। ভুল যে তুমি করেছো, তুমি যে ভুল রুমে গিয়ে বসেছো সেটা তো বলছো না। সেটার জন্য আমি প্রথমে প্রচন্ড রকমের আমার সময় নষ্ট হয়েছে, আমি কনফিউজড হয়েছে, আমার অনেক রকমের ঝামেলা হয়েছে। তোমার পুরো মিড টার্মটা আমি এখন ক্যান্সেল করে দিতে পারি। সরি ম্যাম। এইটুকু এত বড় একটা থার্ড সেমিস্টারে পড়ো ইউনিভার্সিটির, এই কোন সেকশনে গিয়ে বসতে হয়, কোথায় রুমের কোন স্কয়ারে সিট পড়েছে, এইটুকু বুঝতে পারো না? এটা বোঝার মতো আইডিয়া নেই, তাও আবার রিঅ্যাডমিশনের স্টুডেন্ট, এমন না যে নতুন স্টুডেন্ট। থার্ড সেমিস্টারে দ্বিতীয়বার পড়ছো, কতবার পড়ছো, তৃতীয়বার না চতুর্থবার আল্লাহ জানে। তাবিয়া তাসনিম, সায়েদ মাহমুদ, Present, ma'am. নাজিবা মোহসিনা, প্রেজেন্ট ম্যাম।